স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাত সরকারের আমন্ত্রণে ওয়ার্ল্ড সামিটে যোগদানের পাশাপাশি দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তার এই সফরের দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক, শ্রমবাজার সম্প্রসারণ সহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আর জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, ভিসা সহযোগীকরণ নানা ইস্যুতে আলোচনায় দুই দেশের সম্পর্ক অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে। গেল 28 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করে অভিনন্দন জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তার আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে 19 জুলাই বিক্ষোভ মিছিল বের করে সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা। এই ঘটনায় দেশটির ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত 57 জন বাংলাদেশি। তাদের মুক্তি দিতে প্রধান উপদেষ্টা টেলিফোন করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে। ক্ষমা পেয়ে দেশে ফেরেন তাদের সবাই। প্রধান উপদেষ্টার এই সফরে জনশক্তি রপ্তানির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা হবে বলে আশা করেন অভিবাসন বিশেষজ্ঞরা। আমরা আশা করব যে আমাদের যেহেতু সামগ্রিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো, সেটাকে পুঁজি করে আমাদের শ্রমবাজারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা। বাংলাদেশ থেকে যান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক সময়ই তাদের বৈধতা নিয়ে কিছু প্রশ্ন আসে কেন। এইসব ব্যাপারে যদি নিয়মতান্ত্রিক কোনো জটিলতা থাকে, সেটার ব্যাপারে সমাধান করার একটি জায়গা। আর জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, তাদের বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ সহ বিভিন্ন সংকট সমাধানের পথ সুগম করবে। ইউএই আমাদের শুধু একটা জনশক্তির বড় মার্কেট না, আমাদের অনেক বাংলাদেশি ওই দেশে সফলভাবে ব্যবসা বাণিজ্য করতেছে। ওনার এই সফরে আমাদের বাংলাদেশিদের ওখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং আমাদের শ্রম মার্কেটটা আরও অত্যন্ত শক্তিশালী হবে, যার ফলে একদিকে আমাদের কর্মসংস্থান হবে, ফরেন রেমিটেন্স আসবে। এখনো পর্যন্ত 26,28,000 বেশি বাংলাদেশি কর্মী গেছে দেশটিতে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ভোজ্য তেল নিয়ে বাজারে চলছে নৈরাজ্য। ট্যারিফ কমিশনের সবশেষ বেঁধে দেয়া দামে খোলা তেল মিলছে না কোথাও। চাহিদা মতো সরবরাহ নেই বোতলজাত তেলের। অভিযোগ আছে বাড়তি লাভে শুধু অসৎ ব্যবসায়ীদের তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। বিক্রেতাদের সংখ্যা এখনই সরবরাহ সংকট দূর না করলে রমজানে বিব্রত হতে হবে সরকারকে। তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ায় আবারও অস্থির নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির বাজার। রাজধানীর বাজার ঘুরে দেখা গেল বোতলজাত সয়াবিন তেল চাহিদা মতো সরবরাহ দিচ্ছে না কোম্পানিগুলো। মনে করেন আমার চাহিদা হলো 500 কার্টন দেয়, 100 কার্টন, এভাবে একদিন পর পর আমাদের হয়তো কিছু করে দেয়। লুজ সয়াবিনের দামটা বেশি আর বোতলজাত সয়াবিনের দাম কম। কোনো কোম্পানি ওই বোতলজাত সয়াবিনটা ডেলিভারি দিচ্ছে না। সেই সুযোগে আবারও রমরমা খোলা তেলের কারবার। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় খুচরা বাজারে শুরু হয়েছে দাম নিয়ে অরাজকতা। কেউ বিক্রি করছেন 185 আর কেউ বা 187 টাকা কেজি। কেন আমরা চাহিদা ফুলফিল করতে পারতেছি না, সেটা সরকারকে ফাইন্ড আউট করতে হবে, প্রত্যেকটা কোম্পানির কাছে যাইতে হবে। সরকারি হিসাব মতে যেখানে 1 লিটার খোলা ভোজ্য তেলের দাম খুচরায় হওয়ার কথা সর্বোচ্চ 157 টাকা, সেখানে তা বিক্রি হচ্ছে 170 বা তারও বেশি। বিক্রেতারা বলছেন সিটি, টিকে, মেঘনা, বসুন্ধরা এবং এসালম মূলত এই 5টি কোম্পানি দেশের ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করত। 5ই আগস্টের পর এসালম ও বসুন্ধরা বন্ধ হয়ে যাওয়ায় বাজারে দেখা দেয় বোতলজাত সয়াবিন তেলের সংকট। অভিযোগ আছে সেই সুযোগে কারসাজি করছে অন্য কোম্পানিগুলো। ডিবিসি নিউজের হাতে আসা একটি ক্রয় রসিদে দেখা যায় মিলগেট থেকেই ট্যারিফ কমিশনের বেঁধে দেয়া দরের চেয়ে বাড়তি দামে তেল বিক্রি করছে সিটি গ্রুপ। বিষয়টি নিয়ে সিটি গ্রুপের বক্তব্য জানতে বারবার টেলিফোনে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। পাইকারি ব্যবসায়ীরা বলছেন শিগগিরই বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়ানো না গেলে রমজানে বিব্রত হবে সরকার। যদি আপনার সরকার মনে করেন যে মূল্য বাড়ানো যেতে পারে, তাহলে রমজান আগে এটা সেটেলমেন্ট করা উচিত, একটা ডিসিশন দিতে হবে। আর না হয় এই যারা আমদানিকারক এবং উৎপাদনকারী তারা বিভিন্ন কৌশল করে আপনার এই মাল ডেলিভারি শর্টেজ করে দেবে। সংকট সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলেও মনে করছেন খুচরা ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব,
ডিবিসি নিউজ, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। শেখ হাসিনা সরকারের আমলে লাগামহীন দুর্নীতিতে ডুবেছিল পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে লোপাট হয়েছে প্রকল্পের শত শত কোটি টাকা। অনিয়মের তদন্তে এসেছে ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের নাম। সরকার পরিবর্তনের পর ঠিকাদাররা আত্মগোপনে চলে যাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে। বরিশাল ঝালকাঠি পিরোজপুর বা বিজেপি প্রকল্পের সড়ক এটি। কাজ চলমান থাকলেও বরাদ্দের 602 কোটি টাকা তুলে নিয়ে আত্মগোপনে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর ব্যয় দেখানো হয়েছে চুক্তিমূল্যের চেয়ে আরও 4 কোটি 24 লাখ টাকা বেশি। বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প সহ চলমান 16টি প্রকল্পে একই চিত্র। কিছু প্রকল্পের কাজ শুরু না করেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দের পুরো টাকা। রাস্তাটা বছর 5 আগে সরকার কাজ ধরাইছে, শুধু খোয়া বালি দিয়া চাপা দিয়ে রেখে গেছে। রাস্তা টাকা পয়সা বিল উড়ে নিয়ে খাওয়া হয়ে গেছে, কোনো বিল বাকি নেই বিদে এই অবস্থা করিয়ে রয়েছে। 5 আগস্টের পর 1 ডজনেরও বেশি অনুসন্ধানী টিম পিরোজপুরে এসেছে এলজিইডির সব অনিয়ম তদন্তে। তারা 1100 কোটি টাকা ব্যয়ের তথ্যে গরমিল পেয়েছে। 2021-22 থেকে 2023-24 অর্থ বছরে 2574 কোটি টাকা ছাড় করা হলেও নির্বাহী প্রকৌশলী রিপোর্টে আছে 1473 কোটির। বাকি টাকা ব্যয়ের তথ্য পাননি। অনিয়মের সাথে ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও তার ঘনিষ্ঠজনদের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্তকারীরা, সহযোগী এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা। বেশি দুর্নীতি হয় আব্দুস সাত্তার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী থাকাকালীন। মিরাজুল ইসলাম পিরোজপুর 3 আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ছোট ভাই। দলীয় ভাইয়ের প্রভাব ছিল সব জায়গায়, তবে পিরোজপুর এলজিইডি অফিসে একক নিয়ন্ত্রণ ছিল তার হাতে। কর্তা ব্যক্তিদের অনৈতিক সুবিধা দিয়ে বহু প্রকল্প বাগিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। 2014 সালে নির্বাচনের হলফনামায় মিরাজুল ইসলামের দেখানো আয় 2024 সালে বেড়ে যায় কয়েক গুণ। ফুলে ফেঁপে ওঠে তার ঘনিষ্ঠজন ও এলজিইডির কর্মকর্তারাও। ঠিকাদারদের অভিযোগ, মিরাজুল ইসলামের ঘনিষ্ঠজন ছাড়া এলজিইডির কাজ পেত না কেউ। নিজের সুবিধামতো কাজ করাতে আব্দুস সাত্তারকে পিরোজপুর এলজিইডি অফিসে বসান। পিরোজপুরে নাকি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে, অথচ বাংলাদেশের অন্য জেলায় যতটুকু উন্নতি হয়েছে তার ছিটে ফোটাও পিরোজপুরে হয়নি। 1500 কোটি টাকা তারা তুলে নিয়ে গেছে, যে কাজের সাইডে এখন পর্যন্ত ঠিকাদার বা ঠিকাদারের কোনো প্রতিনিধি পরিদর্শনও করে নাই, কাজ করা তো দূরের কথা। একটা ফ্যামিলি কিভাবে 400 ব্রিজ পাইছে হাজার হাজার কোটি টাকা, সেটা আমাদের সবার জানার বিষয়। এদিকে তদন্ত শুরু হওয়ায় আতঙ্কে অনিয়মের সাথে জড়িতরা। তথ্য লোপাটের আশঙ্কায় এলজিইডি অফিসের নিরাপত্তায় নেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। এটি একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এখানে অনেক নথিপত্র আছে। এটা সুরক্ষার জন্য আমাদের অফিসার ইনচার্জ আমাদের এই ডিউটিটা মোতায়েন করছে, যাতে হচ্ছে আমরা এটার সুরক্ষাটা দিতে পারি। দুর্নীতিতে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি জনস্বার্থে থমকে যাওয়া প্রকল্পগুলোর কাজ শুরু করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বগুড়ার পোড়াদহে বসেছে 400 বছরের প্রাচীন মাছের মেলা। সেখানে আছেন সহকর্মী রাকিব জুয়েল। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, পুরনো মাছের এই মেলায় লোক সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মেলা কিন্তু বিখ্যাত জামাই ষষ্ঠীর মেলা। মাছের যেমন সংগ্রহ দেখতে পাচ্ছি, জামাই এবং জামাই এই এলাকার কোথাও অনুযায়ী জামাইরা মাছ কেটে থেকে কিন্তু সেই মাছ কেনার যে টাকা সেটি কিন্তু দেয় শ্বশুর। এই যে পরম্পরা দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে আষ্টপৃষ্টে জড়িয়ে আছে। এই পোড়াদহের এই মাছের মেলা একদিন দেখতে পাচ্ছেন আমার পেছনে মাছের অনেক বড় বড় মাছের শুরু করে নানান রকম মাছ এখন পর্যন্ত এই মেলায় বলতে পারি। কাতল মাছ যেটির ওজন 26 কেজি এবং বাঘাই মাছ যেটির ওজন 30 কেজি। আশা করা যাচ্ছে বা মাছ বিক্রেতারা যা বলছেন তাদের ভাষ্য অনুযায়ী যে মেলা আরেকটু বাড়লে এর চেয়ে বড় মাছ কিন্তু এই মেলায় আসতে পারে।
এবং প্রতি বছর 1 মনেরও বেশি ওজনের মাছ কিন্তু এই মেলায় পাওয়া যায়। এবং মাছের পাশাপাশি আরেকটি ঐতিহ্য রয়েছে এই মেলার, সেটি হলো এই মেলায় অনেক বড়, অনেক বেশি ওজনের মিষ্টি। একটি এবারের যে মেলায়, এই মেলায় একটি মিষ্টি দেখা যাচ্ছে যে মিষ্টিটির ওজন 16 কেজি। একটি মিষ্টির ওজন কিন্তু 16 কেজি। তো এই সবকিছু মিলিয়ে একটি একেবারে ভোর থেকেই কিন্তু এই পুরো এলাকা এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। এবং মেলায় মাছ, মিষ্টির পাশাপাশি কাঠের বিভিন্ন আসবাবপত্র, শিশুদের খেলনা সহ নানান রকম উপকরণ এবং প্রসাধনী সামগ্রী কিন্তু পাওয়া যায়। মেলায় মাছের যে মেলা, সেই মেলাটি মোটামুটি বিকেল 4টার মধ্যেই মাছগুলো কিন্তু শেষ হয়ে যায়, বেশিরভাগ মাছ শেষ হয়ে যায়। এবং এই আগামীকালকে এই এলাকায় শুধুমাত্র এই এলাকার যারা নারী রয়েছেন তাদেরকে নিয়ে একটি মেলা হয়, সেই মেলাটির নাম এই ছিল আমার কাছে বরাদ হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘন কুয়াশায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। মধ্যরাতে কুয়াশা বেড়ে যাওয়ায় যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত 14 কিলোমিটার সড়কে দুই পাশেই যানজট দেখা দিয়েছে। চালক ও যাত্রীরা জানান, মধ্যরাত থেকে কুয়াশা মাত্রা বেড়ে যাওয়ায় 5.5 ঘন্টায় 14 কিলোমিটার রাস্তাও পার হতে পারেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এদিকে কাঁচামালবাহী গাড়িগুলো সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় লোকসানের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে মহাসড়কে যানবাহন চলাচল করছে। বঙ্গোপসাগরে নিষিদ্ধ জাল দিয়ে মৎস্য আহরণ বন্ধে কম্বিং অপারেশন শুরু করেছে নৌবাহিনী। অপসারণ করা হচ্ছে নদী ও সাগরে 10 মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল। পার্শ্ববর্তী দেশের জেলেরা যাতে দেশের জলসীমায় অনুপ্রবেশ করতে না পারে সেদিকেও নজরদারি বাড়িয়েছে নৌবাহিনী। মঙ্গলবার বেলা 11টার পর 5টি আধুনিক স্পিড বোট নিয়ে গভীর সাগরে কম্বিং অপারেশন শুরু করে নৌবাহিনীর সদস্যরা। জব্দ করা হয় লাখ লাখ টাকার অবৈধ জাল। উপকূল ও দ্বীপ সংলগ্ন এলাকার সাগরে অবৈধ জাল ব্যবহারে নষ্ট হচ্ছে মৎস্যপোনা, ধ্বংস হচ্ছে বঙ্গোপসাগরে মৎস্য ভাণ্ডার। এই জাল সমূহ ব্যবহার করলে এই ছোট ছোট পোনা এবং মাছগুলো শুরুতেই ধ্বংস হয়ে যায়, তারা আর বেড়ে ওঠার সময় পায় না, যেটা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে এবং জীববৈচিত্র্যের প্রভাব ফেলে। পোনার পাশাপাশি এসব জাল ব্যবহারে নিশ্চিহ্ন হচ্ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক জীব। সারা বাংলাদেশের বিভিন্ন নৌ অঞ্চলে, ঢাকা নৌ অঞ্চল, ভোলা, মংলা, খুলনা, পটুয়াখালী অঞ্চলেও এই ধরনের অপারেশন পরিচালিত হচ্ছে। এরই অংশবিশেষ হিসাবে চট্টগ্রাম বহির্নোঙর এবং তৎসংলগ্ন এলাকায় আমরা বিপুল পরিমাণ জাল আটক এবং উদ্ধার করেছি, যার আনুমানিক মূল্য হবে 1,10,00,000 টাকা। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া এই অপারেশন 4 ধাপে চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম ও দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপে নৌবাহিনীর সদস্যরা বহির্নোঙরে কম্বিং অপারেশন শুরু করেছেন। দেশের সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান রোধ এবং অবৈধ মৎস্য আহরণে নৌবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সদস্যরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বিশ্বের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাণিজ্য মেলা আম্বিয়ান্তে 2025-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ফ্র্যাঙ্কফুর্ট মেসে আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হয় 7 থেকে 11 ফেব্রুয়ারি। আম্বিয়ান্তে রিদম অফ লাইফ শিরোনামে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাণিজ্য মেলা। ফ্রাঙ্কফুর্ট মেসে আয়োজিত এই মেলায় এবার নানা পণ্য নিয়ে হাজির হয়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রায় 1 লক্ষ দর্শনার্থী এবং 4,000-এর বেশি প্রদর্শন অংশগ্রহণ করেছে। বাংলাদেশের 42টি কোম্পানি এই মর্যাদাপূর্ণ মেলায় তাদের পণ্য প্রদর্শন করেছে, যার মধ্যে 12টি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর অধীনে অংশগ্রহণ করে। এখানে অনেক ইউরোপিয়ান বায়ার,
আমেরিকান, ইউকে, সমস্ত বিশ্বের সমস্ত বায়ার এখানে আসে। এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের বায়াররা আসতেছেন। ইপিবি বাংলাদেশের প্যাভিলিয়ন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের কারিগর ও প্রস্তুতকারকদের বৈশ্বিক বাজারে তাদের উপস্থিতি ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে। আমি আশা করি বাংলাদেশ থেকে আরো অনেক বেশি এক্সপোর্টার এই মেলাতে এসে তারা নিজেদের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারে, বাংলাদেশ ন্যাশনাল ইকোনমিতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আশা করি যেভাবে হোক ফর আ বেটার ফিউচার। এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে বার্লিনে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ভূমিকা পালন করেছে। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর বলেন, বিশ্বের বৃহত্তম ভোক্ত পণ্য বাণিজ্য মেলা উপস্থিতি আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বৈশ্বিক বাজারে বাংলাদেশের পণ্যকে পরিচিত করানো এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবারের মেলায় হস্তশিল্প, সিরামিক্স ও কুকওয়ার্স সহ বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনী হয়েছে। মেলায় ধারাবাহিকভাবে অংশগ্রহণ প্রমাণ করে যে বিশ্বব্যাপী নিজস্ব ঐতিহ্য, কারুশিল্প, উৎপাদন দক্ষতাকে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের যে সমস্ত ঐতিহ্যবাহী যে মোটিভগুলো আছে, বিভিন্ন স্থাপনা থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা করেছি কাজগুলো। যারা নতুন এই ট্রেড ফেয়ার শুরু করতে চায় তাদের জন্য আই থিংক ইটস দ্য বেস্ট। বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণ, উদ্ভাবন এবং কারুশিল্পের উৎকর্ষতা প্রদর্শনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ফাতেমা রহমান রুমা, ডিবিসি নিউজ, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বৃষ্টি, আপনি যে সম্মেলনে আছেন সেখানে কি দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার বর্গ থেকে আজকে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করেছিলেন। সেখানে তাদের নবগঠিত যে সংগঠন আছে সেটার আত্মপ্রকাশ করবেন এবং এছাড়া আরো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 10:30টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো যে ব্যবস্থাপনার কাজ বাকি রয়েছে, তাদের হল রুম যে গুছানোর সেই বিষয়টি তারা এখনো করছেন। সেটা শেষ করে হয়তো বা 11টা নাগাদ এই বিষয়টি কার্যক্রমটি শুরু হতে পারে। এর আগে যদি আমি বলি আপনাদেরকে, আজকে এখানে 3টি দাবি উপস্থাপন করার কথা রয়েছে। জাতীয় শহীদ সেনা দিবসের দাবি জানানোর কথা রয়েছে। বিডিআর সদস্যদের তরফ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ যে 6 দফা দাবি প্রদান করেছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং শহীদ সেনা পরিবার বর্গের নবগঠিত সংগঠনের আত্মপ্রকাশ, তা তো আমি বলেছি। দেখা যাক সুনন্দা যে আজকে এখান থেকে কি বক্তব্য আসে এবং সেই অনুযায়ী আমাদের সাথে যে ধরনের আলোচনা হবে তার প্রেক্ষিতে বিস্তারিত তথ্য আমি আপনাকে কিছুক্ষণ পরে আবার জানাতে পারবো। সুনন্দা। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। গাজা দখলে নেওয়ার প্রশ্নে অনড় অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠকে আবারও তার পরিকল্পনা জানিয়ে দিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে দুই নেতার বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল ট্রাম্পের পরিকল্পনা। ট্রাম্পের ইচ্ছে নিয়ে জর্ডানের বাদশার অস্বস্তি থাকলেও সরাসরি তা প্রত্যাখ্যান করেনি। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেন বাদশাহ আবদুল্লাহ। ফিলিস্তিনিদের উচ্ছেদ না করে গাজা পুনর্নির্মাণ এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব দেশকে আহ্বান জানান বাদশাহ আবদুল্লাহ। তবে ট্রাম্পের মন্তব্য স্পষ্ট করে দিয়েছে যে তিনি এক সপ্তাহ আগে গাজা নিয়ে যে পরিকল্পনা প্রকাশ করেছিলেন তা নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে তিনি গুরুতর। বাস্তুচ্যুতদের আর গাজায় ফিরতে দেয়া হবে না, গাজাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকতে রূপ দেবে ট্রাম্প। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এআই অ্যাকশন সামিটের ঘোষণাপত্রে সই করেননি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার নথিটিতে ফ্রান্স, চীন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং কানাডা সহ আরও 7টি দেশ সই করে। আরও কয়েকটি দেশ এতে সই করবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, এআই ঘোষণার সব অংশের সঙ্গে একমত হতে পারেননি যুক্তরাজ্য। তারা এই শুধু জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ উদ্যোগগুলোতে সই করবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রযুক্তির ওপর ইউরোপের অতিরিক্ত নিয়ন্ত্রণের সমালোচনা করেন। বেশি কড়াকড়ি শিল্পটির বিকাশ
ধ্বংস করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে চীনের সঙ্গে সহযোগিতার করার বিষয়ে সতর্ক করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপ ইউএসএআইডির সক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে এমন প্রতিবেদন দেয় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মহাপরিদর্শক পল মার্টিনকে বরখাস্ত করা হয়েছে। ইউএসএআইডির মহাপরিদর্শকের দপ্তর থেকে ওই প্রতিবেদন প্রকাশের পরদিনই পল মার্টিনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় এর ফলে সংস্থাটি প্রায় $8.2 বিলিয়ন সমমূল্যে অবৈধ সহায়তার সঠিক তদারকি করতে পারছে না। গেল 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসেই তিনি ইউএসএআইডির কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সহ বিভিন্ন পদক্ষেপ নেন। যদিও ট্রাম্পের এই পরিকল্পনা আপাতত আটকে দিয়েছে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালত। আমন মৌসুম শেষ হতেই দিনাজপুরে এখন বোরো চাষে ব্যস্ত কৃষক। এবার ভালো চারা পাওয়ায় গতবারের চেয়ে বেশি ফলনের আশা করছেন তারা, তবে শঙ্কা আছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। দিনাজপুরে চলছে বোরো ধান চাষের মৌসুম। এবার অনুকূল আবহাওয়ায় ভালো বীজতলা পেয়েছেন কৃষক, এতে ভালো ফলনের আশা করছেন তারা। ঠান্ডা কম আছে, যদিও ঠান্ডা কম হয়েছে বিচন মানে ঠান্ডা হয়েছে, তারপরে বিচন আল্লাহর মধ্যে ভালো আছে। আমরা এখন ধান লাগা শুরু করছি। এবার বড় বীজতলা ভালো আছে, আবহাওয়া অনুকূল থাকায় বীজ এবার খুব বাম্পার হয়েছে। তবে মৌসুম শেষে বাজারে ভালো দাম পাবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। এ ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন চাষিরা। কৃষকের তো মনে করেন দাম না পাইলে তো প্রতিবারই লজেই হয়, দেখি আশা করে লাগাচ্ছি। ধান যখন আমরা কৃষক করতে আছি, কৃষকরা আমরা মোটামুটি দাম পাচ্ছি না। এই দামটা যদি গভর্নমেন্ট যদি একটু ভালো রাখে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এবার 1,74,720 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দিনাজপুরে, আর তা পূরণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। দিনাজপুর জেলায় ফেব্রুয়ারি মাসটাই মূলত বোরো ধানের চারা রোপণের উপযুক্ত সময়, সেই হিসেবে এই মাসের মধ্যেই চারা রোপণ হয়ে থাকে। লক্ষ্যমাত্রার বিপরীতে যে পরিমাণ বীজতলা হওয়ার কথা ছিল সেটা ভালোভাবেই হয়েছিল, এবং এবার আবহাওয়া অনুকূলে থাকায় কোথাও কোনো বীজতলার ক্ষতি হয়নি। জেলায় এ মাসে 80% রোপণ কাজ শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।